সত্যি বলতে কি, জয়ন্ত ছেলে মানুষের উল্লাস দেখে মনে হচ্ছিল সে বোধহয় পুতুলের কথাটা ভুলেই গেছে। এক একটা জিনিস দেখে আর চেঁচিয়ে চেঁচিয়ে ওঠে, ওই যে গেটের মাথায় সেই হাতি, ওই যে সেই গম্বুজ, এই সেই রূপোর খাট আর সিংহাসন, ওই যে দেয়ালে আঁকা ছবি। কিন্তু ঘন্টাখানিক যেতে না যেতেই তার ফুর্তি কমে এলো। আমি নিজে এত তন্ময় ছিলাম যে সেটা বুঝতে পারিনি। একটা লম্বা ঘরের ভেতর দিয়ে হাঁটছি আর সিলিং এর ওপর থেকে ঝাড় লণ্ঠনগুলো দেখছি। এমন সময় হঠাৎ খেয়াল হলো জয়ন্ত আমার পাশে নেই। কোথায় পালালো সে? আমাদের সঙ্গে একজন গাইড ছিল, সে বলল, বাবু বাইরে ছাদের দিকটায় গেছে। দরবার ঘর থেকে বেরিয়ে এসেই দেখি জয়ন্ত বেশ খানিকটা দূরে ছাদের উল্টো দিকের পাঁচিলের পাশে অন্যমনস্কভাবে দাঁড়িয়ে আছে। সে আপন চিন্তায় এমনই মগ্ন যে আমি পাশে গিয়ে দাঁড়াতেও তার অবস্থার কোনো পরিবর্তন হলো না। শেষটায় আমি নাম ধরে ডাকতে সে চমকে উঠল। বললাম, কি হয়েছে তোর? কি হয়েছে তোর ঠিক করে বলতো? এমন চমৎকার জায়গায় এসেও তুই মুখ বেজার করে চুপচাপ দাঁড়িয়ে থাকবি? এ আমার বরদাস্ত হচ্ছে না। জয়ন্ত শুধু বলল, তোর দেখা শেষ হয়েছে কি? তাহলে এবার? আমি একা হলে নিশ্চয় আর কিছুক্ষণ থাকতাম, কিন্তু জয়ন্তর ভাবগতিক দেখে সার্কিট হাউসে ফিরে যাওয়াটাই স্থির করলাম। পাহাড়ের গা দিয়ে বাঁধানো রাস্তা শহরের দিকে গিয়েছে। আমরা দুজনে চুপচাপ গাড়ির পিছনে বসে আছি। জয়ন্তকে সিগারেট অফার করতে সে নিল না। তার মধ্যে একটা চাপা উত্তেজনার ভাব লক্ষ্য করলাম, যেটা প্রকাশ পাচ্ছিল তার হাত দুটোর অস্থিরতায়। হাত একবার গাড়ির জানালা রাখছে, একবার কোলের ওপর রাখছে, পরক্ষণে আবার আঙ্গুল মটকাচ্ছে, না হয় নখ কামড়াচ্ছে। জয়ন্ত এমনিতে শান্ত মানুষ, তাকে এভাবে ছটপট করতে দেখে আমার ঠিক অস্বস্তি লাগছিল। মিনিট দশেক এভাবে চলার পর আমি আর থাকতে পারলাম না। বললাম, তোর দুশ্চিন্তার কারণটা আমায় বললে হয়তো আমি কিছুটা উপকার করতে পারি। জয়ন্ত মাথা নেড়ে বলল, বলে লাভ নেই, কারণ বললে তুই বিশ্বাস করবি না। বিশ্বাস না করলেও বিষয়টা নিয়ে অন্তত তোর সঙ্গে আলোচনা করতে পারবো। কাল রাতে ফ্রিজ আমার ঘরে এসেছিল। লেপের ওপর ছাপগুলো সব ফ্রিজের পায়ের ছাপ। এ কথার পর অবশ্যই জয়ন্তর কাঁধ ধরে দুটো ঝাঁকুনি দেওয়া ছাড়া আমার আর কিছু করার থাকে না। যার মাথায় এমন একটা প্রচন্ড আজগুবি ধারণা আশ্রয় নিয়েছে, তাকে কি করে কিছু বোঝানো যায়? তবুও বললাম, তুই নিজের চোখে তো দেখিসনি কিছুই। না, তবে বুকের ওপর যে জিনিসটা হাঁটছে সেটা যে 4 পেয়ে নয়, 2 পেয়ে, সেটা বেশ বুঝতে পারছিলাম। সার্কিট হাউসে এসে গাড়ি থেকে নামার সময় মনে মনে স্থির করছিলাম জয়ন্তকে একটা নার্ভের টনিক গোছের কিছু দিয়ে দেব। শুধু ঘুমের বড়িতে কাজ হবে না। ছেলেবেলার সামান্য একটা স্মৃতি একটা 37 বছরের জোয়ান মানুষকে এতটা উদ্যত্ত করতে পারে, এ কিছুতেই হতে পারে না। ঘরে এসে জয়ন্তকে বললাম, 12টা বাজে, স্নানটা সেরে ফেললে হতো না? জয়ন্ত বলল, তুই আগে যা, বলে খাটে গিয়ে শুয়ে পড়ল। স্নান করতে করতে আমার মাথায় ফোন দিয়ে এলো। জয়ন্তকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনার বোধহয় এই একটাই মাত্র রাস্তা। ফন্দিটা এই, 30 বছর আগে যদি পুতুলটাকে একটা বিশেষ জায়গায় মাটির তলায় পুঁতে রাখা হয়ে থাকে, আর সেই জায়গাটা যদি আর সেই জায়গাটা কোথায় যদি জানা থাকে, তাহলে সেখানে মাটি খুঁড়লে আস্ত পুতুলটাকে আগের অবস্থায় না পেলেও তার কিছুটা অংশ এখনো নিশ্চয়ই পাওয়ার সম্ভাবনা আছে। কাপড় জামা মাটির তলায় 30 বছর থেকে যেতে পারে না, কিন্তু ধাতব জিনিস, যেমন ফ্রিজের বেল্টের বকলেস বা কোটের পেতলের বোতাম, এসব জিনিসগুলো টিকে থাকা কিছুই আশ্চর্য নয়। জয়ন্তকে যদি দেখানো যায় সে তার স্বাদের পুতুল শুধু ওই জিনিসগুলোর অবশিষ্ট আছে আর মাটির সঙ্গে বাকিটা মিশে গেছে, তাহলে হয়তো তার মন থেকে উদ্ভট ধারণাটা দূর হবে। এ না করলে প্রতি রাতেই সে আজগুবি স্বপ্ন দেখবে, আর সকালে উঠে বলবে ফ্রিজ আমার বুকের ওপর দিয়ে হাঁটাহাঁটি করছিল। এইভাবে ক্রমে তার মাথাটা বিগড়ে যাওয়া অসম্ভব নয়। জয়ন্তকে ব্যাপারটা বলাতে জয়ন্তকে ব্যাপারটা বলাতে তার ভাব দেখে মনে হলো ফন্দিটা তার মনে ধরেছে। কিছুক্ষণ চুপচাপ থেকে সে বলল, খুঁড়বে কে? কোদাল কোথায় পাবে? আমি হেসে বললাম, এত বড় বাগান যখন রয়েছে তখন মালিও একটা নিশ্চয়ই আছে, আর মালি থাকা মানে কোদালও থাকা। লোকটাকে কিছু বকশিস দিলে সে মাঠের এক প্রান্তে একটা গাছের গুড়ির পাশে খানিকটা মাটি খুঁড়ে দেবে না? এটা বিশ্বাস করা কঠিন। জয়ন্ত তৎক্ষণাৎ রাজি হলো না। আমিও আর কিছু বললাম না। আরো 2-1 বার হুমকি দেওয়ার পর সে স্নানটা সেরে এলো। এমনিতেই খাইয়ে লোক হলেও দুপুরে সে মাত্র 2খানা হাতের রুটি আর সামান্য মাংসের কারি ছাড়া কিছুই খেলো না। খাওয়া সেরে বাগানের দিকে বারান্দায় গিয়ে বেতের চেয়ারে বসে রইলাম দুজনে। আমরা ছাড়া সার্কিট হাউসে আর কেউ নেই। দুপুরটা থমথমে। ডান দিকে নড়ি ফেলা রাস্তার ওপারে একটা কৃষ্ণচূড়া গাছে কয়েকটা হনুমান বসে আছে। মাঝে মাঝে তাদের হুপ হুপ ডাক শোনা যাচ্ছে।
3টে নাগাদ একটা পাগড়ি পরা লোক হাতে একটা ঝাড়ি নিয়ে বাগানে এলো। লোকটার বয়স হয়েছে, চুল গোঁফ গালপাট্টা সবই ধবধবে সাদা। তুমি বলবে না আমি? তুমি বলবে না আমি? জয়ন্তর প্রশ্নতে আমি তার দিকে আশ্বাসের ভঙ্গিতে একটা হাত তুলে ইশারা করে চেয়ার ছেড়ে উঠে সোজা চলে গেলাম মালিটার কাছে। মাটি খোঁড়ার প্রস্তাবে মালি প্রথমে কেমন জানি একটা অবাক সন্দিগ্ধ দৃষ্টিতে আমার দিকে তাকালো। বোঝা গেল এমন প্রস্তাব তাকে এর আগে আর কোনোদিনও কেউ করেনি। তার কা হে বাবু? প্রশ্নতে আমি তার কাঁধে হাত রেখে নরম গলায় বললাম, কারণটা না হয় নাই জানলে, 5 টাকা বকশিস দেব, যা বলছি করে দাও। বলা বাহুল্য মালি তাতে শুধু রাজিই হলো না, দন্ত বিকশিত করে সেলাম টেলাম ঠোকে এমন ভাব দেখালো যেন সে আমাদের চিরকালের কেনা গোলাম। বারান্দায় বসা জয়ন্তকে হাতছানি দিয়ে ডাকলাম। সে চেয়ার ছেড়ে আমার দিকে এগিয়ে এলো। কাছে এলে বুঝলাম তার মুখ অস্বাভাবিক রকম ফ্যাকাশে হয়ে গেছে। আশা করি খোঁড়ার ফলে পুতুলের কিছুটা অংশ অন্তত পাওয়া যাবে। মালি ইতিমধ্যে কোদাল নিয়ে এসেছে। আমরা 3জনে দেবদারু গাছটার দিকে এগোলাম। গাছের গুড়িটার থেকে হাত 2 দূরে একটা জায়গার দিকে হাত দেখিয়ে জয়ন্ত বলল, এইখানে। ঠিক মনে আছে তো তোর? আমি জিজ্ঞেস করলাম। জয়ন্ত কিছু না বলে জয়ন্ত মুখে কিছু না বলে কেবল মাথাটা একবার নাড়িয়ে হ্যাঁ বুঝিয়ে দিল। কতটা নিচে পুঁতেছিলি? 1 বিঘত তো হবেই। মালি আর দ্বিরুক্তি না করে মাটিতে কোপ দিতে শুরু করলো। লোকটার রসবোধ আছে। খুঁড়তে খুঁড়তে একবার জিজ্ঞেস করলো, মাটির মাটির নিচে ধন দৌলত আছে কিনা, এবং যদি থাকে তাহলে তার থেকেও তাকে ভাগ দিতে হবে কিনা। একথা শুনে আমি হাসলেও জয়ন্তর মুখে কোনো হাসির আভাস দেখা গেল না। অক্টোবর মাসে বন্দিতে গরম নেই, কিন্তু কলারের নিচে জয়ন্ত শার্ট ভিজে গেছে। এক দৃষ্টে মাটির দিকে চেয়ে আছে। মালি কোদালের কোপ মেরে চলেছে। এখনো পুতুলের কোনো চিহ্ন দেখা যাচ্ছে না। একটা ময়ূরের তীক্ষ্ণ ডাক শুনে আমি মাথাটা ঘুরিয়েছি। এমন সময় জয়ন্তর গলা দিয়ে একটা অদ্ভুত আওয়াজ পেয়ে আমি তৎক্ষণাৎ তার দিকে চলে গেল এক এমন সময় জয়ন্তর গলা দিয়ে একটা অদ্ভুত আওয়াজ পেয়ে আমার চোখটা তৎক্ষণাৎ তার দিকে চলে গেল। তার নিজের চোখ যেন ঠিকরে বেরিয়ে আসছে। পরক্ষণে তার কম্পমান ডান হাতটা সে ধীরে ধীরে বাড়িয়ে তর্জনীটাকে সোজা করে গর্তর দিকে নির্দেশ করলো। আঙ্গুলটাকে স্থির রাখতে পারছে না সে। তারপর এক অস্বাভাবিক শুকনো ভয়ার্থ স্বরে প্রশ্ন এলো, ওটা কি? মালির হাত থেকে কোদালটা মাটিতে পড়ে গেল। মাটির দিকে চেয়ে যা দেখলাম তাতে ভয়ে বিস্ময়ে ও অবিশ্বাসে আপনা থেকেই আমার মুখ হা হয়ে গেল। দেখলাম গর্তের মধ্যে ধুলো মাখা অবস্থায় চিত হয়ে হাত পা ছড়িয়ে পড়ে আছে একটি 10-12 ইঞ্চি ধবধবে সাদা নিখুঁত নরকঙ্কাল।